সবাইকে স্প্রিং ব্লু একাডেমির অডিও ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, মনোযোগী আছো আর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা একটু একটু করে তোমাদের আপন হয়ে উঠছে। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ, আধুনিক ও বৈজ্ঞানিক ধারা নিয়ে আলোচনা করব। সেটি হল আচরণবাদ বা বিহেভিয়ারালিজম। আচরণবাদ নিয়ে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে এইরকমভাবে: আচরণবাদ কি? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে আচরণবাদ দৃষ্টিভঙ্গি ধারণাটি আলোচনা করো। এর সীমাবদ্ধতাগুলি কি কি? চলো শুরু করি। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। তোমরা নিশ্চয়ই জানো, রাষ্ট্রবিজ্ঞান একসময় মূলত ইতিহাস, দর্শন আর নীতিশাস্ত্রের উপর দাঁড়িয়েছিল। কিন্তু কিছু পণ্ডিত প্রশ্ন তুললেন, রাষ্ট্রবিজ্ঞান কি সত্যিই বিজ্ঞান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নেয় আচরণবাদী দৃষ্টিভঙ্গি, একটি বিপ্লবাত্মক চিন্তাধারা যা রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক গবেষণার পথে নিয়ে যায়। চলো এখন আমরা ধীরে ধীরে পয়েন্ট আকারে বুঝে নিই, আচরণবাদ কি, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আচরণবাদের ধারণা ও তাৎপর্য এবং এর সীমাবদ্ধতাগুলি কি কি। ১ নম্বর পয়েন্ট, আচরণবাদের উদ্ভব ও পটভূমি। বিংশ শতকের গোড়ার দিকটা ছিল রাষ্ট্রবিজ্ঞানের ভাবধারায় এক নতুন যুগের সূচনা। ১৯০৮ সালে দুইজন চিন্তাবিদ, গ্রাহাম ওয়েলস তার হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থে এবং আর্থার বেন্টলি তার দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইয়ে রাজনীতিকে মানব আচরণের দিক থেকে ব্যাখ্যা করার নতুন দরজা খুলে দেন। এরপর বিংশ শতকের ২ আর ৩-এর দশকে চার্লস মেরিয়াম, জর্জ ক্যাটলেন, স্টুয়ার্ট রাইস, হ্যারল্ড লাসওয়েল প্রমুখ পণ্ডিতরা আচরণবাদকে প্রতিষ্ঠিত করেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম শক্তিশালী দৃষ্টিভঙ্গি হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে ৬-এর দশকে ডেভিড ইস্টন, রবার্ট ডাল, সিডনি ভার্বা, মিরন ভাইনার প্রমুখ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীদের হাতে এই মতবাদ আরও পরিণত রূপ পায়। তোমরা ভাবতে পারো, এই সময়ে কেন আচরণবাদ এত জনপ্রিয় হল? কারণ তখন মানব আচরণ, ভোটাদাতার প্রবণতা, রাজনৈতিক অংশগ্রহণ এসব বাস্তব পর্যবেক্ষণযোগ্য তথ্যের প্রতি আগ্রহ বেড়ে যায়। রাষ্ট্রবিজ্ঞানীরা চাইলেন রাজনীতি যেন কেবল মতবাদ বা চিন্তাধারা না থেকে এক পর্যবেক্ষণ ভিত্তিক বিজ্ঞান হয়ে ওঠে। পয়েন্ট ২, আচরণবাদের ধারণা ও সংজ্ঞা। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আচরণবাদ আসলে কি। আর্নল্ড ব্রেক্ট বলেছিলেন, আচরণবাদ হল রাষ্ট্রবিজ্ঞানের এক প্রতিবাদী আন্দোলন। এটি পুরনো ঐতিহাসিক, দার্শনিক ও বর্ণনামূলক ধারা থেকে সরে এসে অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে রাজনীতিকে বিশ্লেষণ করতে চায়। রবার্ট ডালের ভাষায়, আচরণবাদ রাজনীতিকে বুঝতে চায় ব্যক্তির পর্যবেক্ষিত আচরণ থেকে। অর্থাৎ রাজনীতির মূল উপাদান হল মানুষ, আর সেই মানুষের আচরণ, মনোভাব, প্রতিক্রিয়া, অংশগ্রহণ এই সবই রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণের উপাদান। ডেভিড ট্রুম্যান একে বলেছেন রাজনৈতিক প্রক্রিয়ার বিজ্ঞান। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানকে এমনভাবে অধ্যয়ন করতে হবে যাতে শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর কার্যকলাপ ও প্রতিক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। পয়েন্ট নাম্বার ৩, আচরণবাদের উদ্দেশ্য। আচরণবাদের মূল উদ্দেশ্য কি ছিল জানো? চলো এক ঝলকে তা জেনে নিই। আসলে আচরণবাদের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রবিজ্ঞানকে প্রকৃত বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করা। আচরণবাদীরা মনে করেন, যেভাবে পদার্থবিদ্যা বা জীববিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষা ও পরিমাপের উপর নির্ভর করে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তেমনভাবে বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করতে হবে। তারা বিশ্বাস করেন, রাজনৈতিক আচরণ আসলে ব্যক্তির ব্যক্তিত্ব, সমাজ ও সামাজিক সংগঠনের প্রতিফলন। তাই রাজনীতি বোঝার জন্য শুধুমাত্র রাষ্ট্র নয়, মানুষের সামাজিক জীবনের পুরো প্রেক্ষাপটকেও বিশ্লেষণ করতে হবে। ৪ নম্বর পয়েন্ট, আচরণবাদের প্রধান বৈশিষ্ট্য। হিঞ্জ ইউলাও আচরণবাদের ৪টি প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছেন। চলো পয়েন্টগুলি ক, খ, গ, ঘ আকারে জেনে নিই। ক, আচরণবাদে গুরুত্ব দেওয়া হয় ব্যক্তির আচরণের উপর, কাঠামো বা প্রতিষ্ঠান নয়।
খ রাজনৈতিক আচরণকে সমাজ ও ব্যক্তিত্বের প্রেক্ষাপটে দেখা হয়, আলাদা করে নয়। গ আচরণবাদ নিছক ঘটনার বর্ণনা নয়, এটি তত্ত্বকেন্দ্রিক এবং বিশ্লেষণধর্মী। ঘ এখানে পরীক্ষামূলক ও গবেষণামূলক পদ্ধতির ওপর জোর দেওয়া হয়, যেমন নমুনা সংগ্রহ, সমীক্ষা, তথ্য বিশ্লেষণ ইত্যাদি। পয়েন্ট নাম্বার 5, অন্যান্য বৈশিষ্ট্যসমূহ। আচরণবাদের উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ ছাড়াও কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ক খ গ ঘ আকারে সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরা যায়। ক আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে বিশুদ্ধ বিজ্ঞানের মর্যাদা দিতে চায়। খ বর্ণনার পরিবর্তে আচরণবাদ সংখ্যায়নের উপর জোর দেয়। গবেষণায় গণকযন্ত্র, তথ্য সংগ্রহ, পরিসংখ্যান ইত্যাদির ব্যবহার করা হয়। গ রাজনীতির গবেষণায় মূল্যবোধকে বর্জন করা হয়, অর্থাৎ ভালো মন্দ বা নৈতিকতার বিচার নয়, শুধু তথ্যকে কেন্দ্র করেই বিচার বিশ্লেষণ করা হয়। ঘ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব প্রভৃতি অন্যান্য সমাজবিজ্ঞানের সমন্বয় সাধন করা হয়। উম আচরণবাদীরা রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতি চর্চার বিরোধিতা করেন। তাদের মতে রাজনীতি শুধুমাত্র রাষ্ট্রের ভেতরে সীমাবদ্ধ নয়। চ গবেষণা ও তত্ত্বের মধ্যে পরস্পর সম্পর্ক বজায় রাখাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 6, নয়া বা উত্তর আচরণবাদী চিন্তাধারা। এখন একটু ভাবো, বিজ্ঞানসম্মত অ্যানালিসিসের এই আন্দোলন কি চিরকাল একইভাবে টিকে থাকতে পেরেছিল? না, 60-এর দশকের পর আচরণবাদের মধ্যে থেকেই জন্ম নেয় এক নতুন ধারা, নয়া আচরণবাদ বা পোস্ট বিহেভিয়ারালিজম। এর প্রধান প্রবক্তা ছিলেন ডেভিড ইস্টান। তিনি বলেন, আচরণবাদ রাজনীতিকে যেভাবে একেবারে মূল্যবোধহীন, নিছক তথ্যের বিজ্ঞান বানিয়ে দিয়েছিল, তাতে মানবিকতা হারিয়ে গেছে। তাই নয়া আচরণবাদে আবার ফিরে আসে মানবিক ও মূল্যবোধ চেতনা। ইস্টনের মতে রাজনীতিতে মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতি মানুষের জীবন ও ন্যায় বিচারের সঙ্গে জড়িত। এভাবে নয়া আচরণবাদ রাজনীতিকে আবার মানুষের জীবনের বাস্তব প্রশ্নের সঙ্গে যুক্ত করে। পয়েন্ট নাম্বার 7, আচরণবাদের সীমাবদ্ধতা ও সমালোচনা। তোমরা হয়তো ভাবছ, এত সুন্দর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলে আবার সমালোচনা কেন? চলো জেনে নিই এর প্রধান কয়েকটি সীমাবদ্ধতা। পয়েন্টে 1, 2, 3, 4 আকারে সাজিয়ে তুলে ধরছি। 1, পূর্ণ বিজ্ঞান মনস্কতার অভাব। আচরণবাদীরা বিজ্ঞানের অনুসরণ করলেও তাদের গবেষণা অনেকাংশে খণ্ডিত। রাজনৈতিক আচরণ প্রায়শ গোপনে ঘটে, যা পর্যবেক্ষণযোগ্য নয়, ফলে তারা কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ থেকে যায়। 2, মূল্যবোধের অস্বীকার। আচরণবাদীরা নৈতিক মূল্যবোধকে বাদ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, কিন্তু সমাজ বা রাজনীতি মূল্যবোধ ছাড়া বোঝা যায় না। লিও স্ট্রাউজের ভাষায়, মূল্যবোধ বাদ দিলে রাজনীতি অর্থহীন হয়ে যায়। 3, রক্ষণশীলতার পৃষ্ঠপোষণ। আচরণবাদীরা উদার গণতন্ত্রকে আদর্শ ধরে নিয়ে সমাজ পরিবর্তনের প্রশ্নে নীরব থেকেছেন। তাই সমালোচকরা একে বলেন স্থিতাবস্থা রক্ষার মতবাদ। 4, বিভ্রান্তিকর ব্যাখ্যা। রাষ্ট্রহীন বিশ্লেষণের কারণে আচরণবাদ রাষ্ট্রের প্রকৃত ভূমিকা আড়াল করে রাখে। তাছাড়া সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব ইত্যাদির উপর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয়। পয়েন্ট, আচরণবাদের মূল্যায়ন। এখন যদি আমরা এই সমস্ত সমালোচনাকে মাথায় রেখে ভাবি, তাহলে আচরণবাদের অবদান কিভাবে বিচার করা যায়? একদিকে এর কিছু সীমাবদ্ধতা স্পষ্ট, আবার অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের বৈজ্ঞানিক গবেষণায় আচরণবাদের অবদান অনস্বীকার্য। আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানে এনেছে কি কি? 1, তথ্যভিত্তিক বিশ্লেষণের ধারা। 2, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণের ওপর আলোকপাত। 3, ভোটাদাতা ও নাগরিক অংশগ্রহণের মতো বিষয়ে গবেষণার আগ্রহ। সবচেয়ে বড় কথা, নয়া আচরণবাদ এই আন্দোলনকে আরও মানবিক ও মূল্যবোধ সম্পন্ন রূপ দেয়। তাই বলা যায়, আচরণবাদ রাজচিন্তার জগতে একটি নতুন মাত্রা, একটি নতুন দিক নির্দেশনা। আচরণবাদ নিয়ে সম্পূর্ণ ধারণা এখানেই শেষ। সারসংক্ষেপে আজ আমরা কি শিখলাম, চলো একবার ঝটপট রিভিউ করে নিই। আমরা আজ জানলাম, 1, আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানে একটি বৈজ্ঞানিক বিপ্লব সূচিত করে। 2,
এটি ব্যক্তির রাজনৈতিক আচরণ, মনোভাব ও অংশগ্রহণকে গবেষণার কেন্দ্রে রাখে। ৩. এর মুখ্য প্রবক্তারা হলেন বেন্টলি, মেরিয়াম, লাসওয়েল, ইস্টন প্রমুখ। ৪. আচরণবাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞতা নির্ভর গবেষণা, সংখ্যায়ন, মূল্যবোধ বর্জন এবং সামাজিক বিজ্ঞানসমূহের সঙ্গে সমন্বয়। ৫. পরবর্তীতে নয়া আচরণবাদ মানবিকতা ও মূল্যবোধকে পুনরায় রাজনীতির আলোচনায় ফিরিয়ে আনে। ৬. যদিও আচরণবাদের সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক রূপ দিয়েছে, যা আজও প্রাসঙ্গিক। এই ছিল আজকের আলোচনা, আচরণবাদ। আশা করি তোমরা সবাই বুঝেছ, কিন্তু যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অংশ অস্পষ্ট মনে হয়, তাহলে স্প্রিং ব্লু একাডেমির অ্যাপের ডিসকাশন ফোরামে লিখে জানাবে। আর হ্যাঁ, কলেজের সমস্ত নোটস পেয়ে যাবে আমাদের অ্যাপে, তাই ডাউনলোড করে নিও স্প্রিং ব্লু একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে। ধন্যবাদ, ভালো থেকো, মনোযোগী থেকো। পরবর্তী পাঠে আবার কথা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, সৌজন্যে স্প্রিং ব্লু একাডেমি টিম, তোমাদের পরীক্ষার সঙ্গী।